কিছুটা দূরে একটা রহস্যময় আলো ধীরে ধীরে সরে সরে আসছে। আলোটা কেমন যেন অস্বাভাবিক, স্থির নয়, বরং মনে হচ্ছে যেন কোনো জীবন্ত সত্তা নড়াচড়া করছে। অতীন সঙ্গে সঙ্গে ফরেস্ট অফিসার বিশাল মিত্রকে জাগিয়ে তুলল। তাদের কথাবার্তায় মজলুরও ঘুম ভেঙে গেল। তারা তিনজনই তাঁবুর ফাঁক গিয়ে সেই আলোটার দিকে তাকিয়ে রইল। একটা বিশাল আলো ক্রমশ তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু সেটা কিসের আলো তা তারা কিছুতেই বুঝতে পারছিল না। আপনারা শুনছেন পুরনো বৈঠক। আমাদের বৈঠকে শোনানো সমস্ত গল্পই কাল্পনিক। যদি কোনো ঘটনা বাস্তবের সাথে মিলে থাকে তবে তা কাকতালীয়। আজ আপনারা শুনছেন রতনগড়। কলকাতার ব্যস্ততা, কোলাহল আর নাগরিক সভ্যতার বুক চিরে বেড়ে ওঠা এক তরুণ অতীন। সভ্য সমাজের গণ্ডির মধ্যেই তার জন্ম ও বেড়ে ওঠা, কিন্তু মনটা যেন বরাবরই বন্য প্রকৃতির প্রতি এক অদ্ভুত টান অনুভব করে। পেশাগতভাবে সে একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, সাথে নেচার সাউন্ড রেকর্ডিং তার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। প্রকৃতির নিঃশব্দ ভাষা আর বন্য প্রাণীদের ক্ষণিক মুহূর্তগুলো ধরা পড়ে তার ক্যামেরা আর রেকর্ডারে। অতীনের ছিল একটি উজ্জ্বল লাল রঙের 4 হুইলার, ঠিক যেন তার মনটার মতোই রঙিন ও সাহসী। দিনের পর দিন শহরের কৃত্রিম আলো আর কংক্রিটের জঙ্গলের মাঝে থাকতে থাকতে তার মধ্যে এক ধরনের অস্থিরতা জন্ম নিয়েছিল। সে বুঝতে পেরেছিল তাকে বেরোতেই হবে, ফিরতে হবে প্রকৃতির কোলে। একদিন সে চূড়ান্ত সিদ্ধান্ত নিল। ব্যাগ গুছিয়ে নীল ক্যামেরার লেন্স, সাউন্ড রেকর্ডার, ট্রাইপড, মাইক্রোফোন, পাওয়ার ব্যাংক আর প্রয়োজনীয় জিনিসপত্র। গাড়ির জিপিএসে গন্তব্য স্থির করল বাংলার এক বিশাল রহস্যে মোড়া অরণ্য, রতনগড় জঙ্গল। সকালে সূর্য ওঠার আগেই অতীন রওনা দিল। শহরের পরিচিত রাস্তা ছেড়ে ধীরে ধীরে সে ঢুকে পড়ল অপরিচিত পথের দিকে। রাস্তার ধারে গাছের ছায়া পড়ছে, পাখিরা ডাকছে অজানা সুরে। গুগল ম্যাপ তাকে পথ দেখাচ্ছে ঠিকই, কিন্তু তার ভেতরের অন্তর্জ্ঞান যেন বলছে এই পথ শুধু মানচিত্রের নয়, তার মনেরও। রতনগড় জঙ্গলের নাম শুনেছে সে আগে, কিন্তু সেখানে কোনোদিন যায়নি। এই জায়গাটা যেন তাকে ডাকছিল অনেক দিন ধরে। এবার সে সেই ডাকে সাড়া দিয়েছে। গাড়ির জানলা দিয়ে বাতাসে ভেসে আসা শুকনো পাতার গন্ধ, দূরে কোথাও বুনো পশুর আওয়াজ আর প্রকৃতির নিস্তব্ধতা মিলে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল। তার চোখে তখন শুধু একটাই দৃশ্য, প্রকৃতির অমোঘ সৌন্দর্য আর তার অজানা রহস্য। কলকাতা ছেড়ে রওনা দেওয়ার পর অতীন প্রথমে ধরল জাতীয় সড়ক ধরে দক্ষিণের দিকে। গাড়ির জানালার কাঁচ নামিয়ে দিয়ে সে বাইরে তাকিয়ে রইল। চেনা শহর ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছে, আর তার সামনে খুলে যাচ্ছে এক নতুন জগতের বার। রাস্তায় সকাল সকাল ভিড় তেমন ছিল না, তাই বেশ নির্বিঘ্নেই সে এগিয়ে চল। প্রথম কিছুটা পথ ছিল পিচঢালা, চৌড়া হাইওয়ে, গাড়ি চলছিল হাওয়ার মতো। কিন্তু ঘন্টা দুয়েক পর সে যখন এক ছোট্ট শহরের কাছাকাছি পৌঁছাল, তখন গুগল ম্যাপে দেখা গেল রাস্তা মোড় নিয়ে এক সরু গ্রামীণ পথে ঢুকেছে। চারপাশে ধান ক্ষেত, মাঝে মাঝে খালের উপর কাঠের সাঁকো, আর পথের ধারে তালনারকেলের সারি। গাড়ির গতি কিছুটা কমে এলো, কিন্তু মনের উত্তেজনা তখন আরও বেড়ে চলেছে। রাস্তা ক্রমেই আরও সংকীর্ণ হয়ে উঠল। কিছুটা পথ ছিল কাঁচা রাস্তা, ইট বিছানো, মাঝে মাঝে কাদামাখা। অতীন সাবধানে গাড়ি চালাচ্ছিল, যেন গাড়িটাও তার এই অভিযানে সঙ্গী হয়ে উঠেছে। কোথাও কোথাও রাস্তার ধারে গরু বসে আছে, ছেলেরা খেলে বেড়াচ্ছে, বয়স্ক মানুষ চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। এই গ্রামীণ সৌন্দর্য যেন অতীনের ক্যামেরায় বন্দী হবার অপেক্ষায়। এক সময় গুগল ম্যাপ জানালো, ইউ হ্যাভ রিচড ইউর ডেস্টিনেশন। অতীন গাড়ি থেকে নামল। সামনে বিশাল সবুজের ঢেউ, যেন অসীম জঙ্গল এসে দাঁড়িয়েছে তার সামনে। এখানেই রতনগড় জঙ্গল শু। রাস্তার শেষে একটা টিনের ছাউনি দেওয়া সাইনবোর্ডে লেখা, রতনগড় অরণ্য, সরকারি সংরক্ষিত বনাঞ্চল। গাড়ির ইঞ্জিন বন্ধ করে অতীন এক গভীর নিঃশ্বাস নিল। প্রকৃতির গন্ধে ভরে উঠল তার বুক। চারদিক নিস্তব্ধ, শুধু গাছে গাছে পাখির ডাক, আর পেছনে ফেলে আসা শহরের কোলাহলের একেবারে অনুপস্থিতি। এইভাবেই অতীন পৌঁছাল রতনগড় জঙ্গলের প্রান্তে, তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনায়। রতনগড় জঙ্গলের প্রান্তে পৌঁছে অতীন প্রথমেই গাড়ি থামিয়ে সোজা চলে গেল স্থানীয় বন দপ্তরের অফিসে। একটা ছোট্ট কিন্তু গুছানো কাঠের ঘর, দরজার সামনে রতনগড় ফরেস্ট রেঞ্জ অফিস লেখা সাইনবোর্ড। সেখানে সে দেখা করল ফরেস্ট অফিসার বিশাল মিত্রর সঙ্গে। বিশালবাবু একজন মধ্যবয়স্ক মানুষ, মুখে সদা হাসি, গলায় আন্তরিকতা। অতীন তার পরিচয় দিল, পেশার কথা বলল, আর জানাল সে কেন এখানে এসেছে, জঙ্গলের প্রাণী ও প্রকৃতির ছবি তুলতে এবং আশেপাশের সাউন্ডস্কেপ রেকর্ড করতে। সাউন্ড রেকর্ডিংয়ের বিষয়টা শুনে বিশাল মিত্রর চোখ যেন একটু চমকে উঠল। সাউন্ড রেকর্ডিং? খুব কম লোকই আসে এমন কাজে, বললেন তিনি। খুবই ইন্টারেস্টিং। আমরা তো শুধু ছবি তোলাই বুঝি, আপনি তো শুনতেও এসেছেন।
অতীনের প্রতি একটা আলাদা কৌতূহল তৈরি হলো তার। তিনি বেশ খুশি মনে বললেন, দেখুন, আমি আপনাকে সাহায্য করতে চাই, কিন্তু এখানে থাকার সুবিধে খুব সীমিত। হোটেল বা রিসর্ট জাতীয় কিছু নেই আশেপাশে। জঙ্গলের ভেতরে রাত কাটানো তো সরাসরি অনুমোদিত নয়। একটু থেমে চিন্তাভাবনা করে বললেন, তবে একটা ব্যবস্থা করা যেতে পারে। এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা বট গ্রাম আছে, লোকালে বলতে ওটাই সবচেয়ে কাছে। আমি চাইলে সেখানে আপনার থাকার একটা ব্যবস্থা করে দিতে পারি, যদি আপনি আপত্তি না করেন। অতীন হেসে বলল, আমি তো এসেছি জঙ্গল আর প্রকৃতির কাছাকাছি থাকতে, হোটেলের বিলাসিতা আমার দরকার নেই। আপনি ব্যবস্থা করে দিন, আমি ঠিক মানিয়ে নেব। বিশাল মিত্র এবার সত্যিই খুশি হলেন। বললেন, বাহ, তাহলে চলুন, আমি নিজেই আপনাকে পৌঁছে দিচ্ছি। তবে মনে রাখবেন, প্রকৃতির কাছে গেলে তার ভাষা বুঝতে শিখতে হবে। এই জঙ্গল কিন্তু অনেক কিছু শেখায়। বিশাল মিত্র কথা রেখেছিলেন। তিনি অতীনকে নিয়ে এলেন এক প্রাচীন, সবুজে ঘেরা গ্রামের কাছে, একদম জঙ্গলের কোল ঘেঁষে থাকা লোকালে। গ্রামের বাতাসেই ছিল একরকম নিস্তব্ধতা, কোথাও যেন প্রাচীনতার ঘ্রাণ মিশে আছে, যা শহরের মানুষ চট করে বুঝতে পারে না। পাখির ডাক, গরুর ঘণ্টাধ্বনি আর দূর থেকে ভেসে আসা ঢেকি চালানোর শব্দ, এই সব কিছু মিলে গড়ে উঠেছে এক স্বতন্ত্র ছন্দ। গ্রামের এক পুরনো পরিবার, মজলু মণ্ডল ও তার পরিবার, অতীনের আশ্রয়দাতা হতে চলেছে। বিশাল মিত্র তার সঙ্গে অতীনের পরিচয় করিয়ে দিলেন। বয়স 50-এর কোঠায়, গায়ে সাদা ফতুজা ও ধুতি, গম্ভীর চেহারা হলেও চোখে ছিল একরকম সরলতা। এই হলো মজলু, তুমি ওর বাড়িতেই থাকবে। খাওয়া দাওয়া, থাকা, সব কিছুরই দায়িত্ব ওদের। তুমি যতদিন থাকবে ওদের একটু পারিশ্রমিক দিও। আর মজলুই তোমার সঙ্গে জঙ্গলে যাবে পথ দেখাতে। ও এই বনটা নিজের হাতের রেখার মতো চেনে, বিশালবাবু বললেন। অতীনের মনটা ভরে গেল। এত আন্তরিকতা ও আপ্যায়নের মধ্যে এক গোপন উষ্ণতা আছে, যা শহরে কখনো মেলে না। মজলুর বাড়িটা ছিল সত্যিই অভিনব। পুরোপুরি মাটির তৈরি, কিন্তু অবাক করা ব্যাপার হল, ঘরটি দুতলা। তবে ভিতরে কোনো সিঁড়ি নেই। বাইরের দেয়ালের গায়ে হেলান দিয়ে রাখা ছিল একটা শক্ত কাঠের মি, যেটা বেয়ে দোতলায় উঠতে হয়। অতীন দোতলায় ওঠার সময় হেসে বলল, এ তো একেবারে অ্যাডভেঞ্চারের শুরুই হয়ে গেল। দোতলার ঘরটি ছিল ছোট্ট কিন্তু পরিচ্ছন্ন। জানালা দিয়ে দেখা যাচ্ছিল গাছের মাথা, আর দূরে জঙ্গলের ঘন সবুজ আভাস। ভেতরে একটা চৌকি, মাদুর আর মাটির দেয়ালে কিছু হুক, যাতে ব্যাগ আর ক্যামেরার জিনিসপত্র ঝুলিয়ে রাখা যায়। ঘরটায় ছিল এক রকমের সরল সৌন্দর্য। গ্রামের একমাত্র অসুবিধা ছিল বিদ্যুৎ। সেটা সব সময় থাকে না, কখনো কখনো পুরো একটা সন্ধ্যা কেটেও যায় আলো না আসায়। অতএব যতক্ষণ বিদ্যুৎ থাকে, অতীন ততক্ষণাৎ তার ক্যামেরা, লেন্স, রেকর্ডার, পাওয়ার ব্যাংক সবকিছু চার্জ দিয়ে রাখে। শহরের সঙ্গে একদম বিপরীত অভিজ্ঞতা, কিন্তু তাতেই যেন তার মন ভরে উঠছিল। সন্ধ্যার পর অতীন একটু গ্রামটা ঘুরে দেখল। গরু ফিরে আসছে গোয়ালে, মহিলারা হাড়িতে জল নিয়ে ফিরছে পুকুর থেকে, ছেলেমেয়েরা পাকা রাস্তার অভাবে মাটির ধুলো মেখেই খেলছে। গ্রামের একটা নিজস্ব ছন্দ ছিল, শান্ত, ধীর, কিন্তু গভীর। রাত নামতেই মজলু তাকে ডেকে নিল খাবারের জন্য। মাটির চুলায় রান্না করা ভাত, আলু পটলের তরকারি আর সর্ষে দিয়ে বানানো কাঁটাবিহীন ছোট মাছের ঝোল। খাবার ছিল সাধারণ, কিন্তু মন ভরে যাবার মতো। খাওয়া শেষে মজলু অতীনকে বলল, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন, কাল খুব ভোরে রওনা হতে হবে। জঙ্গলে সূর্য ওঠার সময় ঢোকাটাই ঠিক হয়, আর অনেক পাখি তখনই শোনা যায়। অতীন ঘুমোতে গেল সেই দোতলার ঘরে। বাইরে ঝিঝি পোকার আওয়াজ, দূরের বন থেকে ভেসে আসা কোনো অজানা পাখির ডাক, সব মিলিয়ে সে বুঝল, তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। গ্রামবাংলার ভোর, এ এক অন্যরকম জাগরণ, এক রকমের নিঃশব্দ উৎসব। চারদিকে নীরবতা, কিন্তু তার মাঝেই কেমন এক নরম সুর বেজে চলে। মাটির গন্ধ, গাছে গাছে শিশিরের ফোঁটা, আর দূর থেকে ভেসে আসা গরুর ঘণ্টাধ্বনি মিলিয়ে একটা মন ভোলানো পরিবেশ তৈরি হয়। সেই ভোর 4:30টার সময়, যখন আকাশ এখনো অন্ধকার আর আলো মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে, মজলু মণ্ডল এসে নিচু গলায় ডাক দিলেন, বাবু, চলার সময় হয়েছে। অতীন চোখ মেলে ঘরের জানালা দিয়ে তাকাল। আকাশের এক প্রান্তে হালকা রঙের ছোঁয়া, সূর্য উঠতে আর বেশি দেরি নেই। বাইরে ঝিঝি পোকার শব্দ থেমে গেছে, মোর্গ ডাকার সুর ভেসে আসছে ছেঁড়া বাতাসে। দোতলার মাটির ঘর থেকে মি বেয়ে নামল সে, মুখ ধুজে দ্রুত তৈরি হয়ে নিতে লাগল। ক্যামেরা, লেন্সকিট, রেকর্ডার, ব্যাটারি সবকিছু যেন তার অভিযানের সঙ্গী। ঠিক সেই সময় মজলু একটা কাঁসার কাপ হাতে এগিয়ে এলেন। ভেতরে গরম ধোয়া ওঠা গ্রাম্য লাল চা। চা খেয়ে নিন বাবু, এরপর তো জঙ্গলে ঢুকলে আর কিছু পাওয়া যাবে না। মজলুর কণ্ঠে ছিল আন্তরিকতা। অতীন চার কাপে চুমুক দিতে দিতে অনুভব করছিল ভোরের শীতলতা, আর সামনে শুরু হতে চলা অ্যাডভেঞ্চারের উত্তেজনা।
সূর্য ওঠার আগেই তারা বেরিয়ে পড়ল। কাঁধে ক্যামেরার ব্যাগ, গলায় ঝোলানো রেকর্ডিং ডিভাইস। অতীন আর মজলু পায়ে হেঁটে এগোতে লাগল জঙ্গলের দিকে। পথের দুপাশে তখনও কুয়াশা জমেছিল, ধানক্ষেতে শিশিরের ফোঁটা রূপোর মতো ঝিকঝিক করছিল। ঝোপের ফাঁক দিয়ে আস্তে আস্তে সূর্যের প্রথম আলোর রেখা দেখা গেল। সোনালি আভায় জেগে উঠছে প্রকৃতি। জঙ্গলের গেটে পৌঁছে তারা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করল। গাছের পাতাগুলোর ফাঁক দিয়ে সূর্য রশ্মি ছায়া ফেলে দিচ্ছে মাটিতে। কোথাও কোথাও দুলে ওঠা পাতায় জলের ফোঁটা এখনো ঝুলে আছে। এক এক করে নানা পাখির ডাক শোনা যাচ্ছে, চটটি, শালিক, কাঠঠোকরা, আর এক অজানা কণ্ঠ, যার রেকর্ডিং করতেই অতীনের এই অভিযান। অতীন ছবি তুলতে শুরু করল। কখনো পাতার ফাঁকে বসে থাকা পাখি, কখনো দৌড়ে পালিয়ে যাওয়া খরগোশ, আর মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা বাঁশির মতো শব্দ সে রেকর্ডারে ধরে নিচ্ছে। কিছু দূর হাঁটার পর হঠাৎ অতীন লক্ষ্য করল মজলু এক টুকরো ছোট্ট পাথর মাটি থেকে কুড়িয়ে নিয়ে নির্দিষ্ট এক জায়গায় ছুড়ে দিল। সেখানে আগে থেকেই অনেকগুলো ছোট ছোট পাথর খুব সাজানোভাবে রাখা ছিল। অতীন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, মজলু, এটা কি করলেন আপনি? মজলু হালকা হেসে বলল, এটা কাকর বুড়ি। আমরা এখানে জঙ্গলে ঢোকার আগে একটা নিয়ম মানি। এই জায়গায় একটা পাথর ছুড়ে দিয়ে তারপরই ভিতরে পা রাখি। কাকর বুড়ি হচ্ছে এই জঙ্গলের রক্ষাকর্তা। লোকজন বলে তার কাছে অনুমতি না নিয়ে ঢোকা ঠিক নয়। অতীন বিস্মিত হল। শহরের যুক্তি দিয়ে এই ব্যাখ্যা ধরা যায় না, কিন্তু এই সহজ বিশ্বাসের ভেতরেই প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ক লুকিয়ে আছে। সে মাটির ওপর তাকিয়ে থেকে নিজেও একটুখানি পাথর তুলে কাকর বুড়ির উদ্দেশ্যে ছুড়ে দিল। নির্বে এক সম্মতি জানাল এই বনভূমির অলিখিত প্রহরীকে। তারপর তারা আবার এগিয়ে চলল জঙ্গলের গহীন রহস্যের দিকে, যেখানে আলো, শব্দ আর ছায়া মিলে প্রতিদিন তৈরি হয় এক অনুপম গল্প। জঙ্গলের সরু ঘন আধার পথে হেঁটে অতীন ও মজলু এগিয়ে চলেছিল আরও গভীরের দিকে। চারদিকে গাছপালা এত ঘন হয়ে উঠছিল যে আকাশ দেখা যাচ্ছিল না বললেই চলে। হঠাৎ একটা সরু আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে এসে তারা পৌঁছালো একটা শান্ত অথচ জীবন্ত জলস্রোতের ধারে। স্বচ্ছ জলের ধারা পাথরের উপর পড়ে ছড়িয়ে পড়ছে, আর আশপাশে সেই জলের আওয়াজ মিশে গেছে পাখির ডাকে। কোথাও কোথাও ধূপধাপে জল পেরিয়ে যাচ্ছে হরিণ বা অন্য কোন বন্য প্রাণী, তার ছাপ পড়ে আছে ভিজে মাটির উপর। অতীন এখানে থেমে পড়ল, বলল, এই জায়গাটা পারফেক্ট। সে সঙ্গে এনেছিল তার রেকর্ডিং যন্ত্রপাতি, সাউন্ড রেকর্ডার, স্পেশাল মাইক্রোফোন, উইন্ড গার্ড। সবকিছু যত্ন করে জলস্রোতের ধারে বসিয়ে দিল। আশেপাশের পশুপাখির ডাক, জলের প্রবাহ, আর হাওয়ার শব্দ, সবকিছুর একটা নিখুঁত সংমিশ্রণ সে ক্যাপচার করতে চায়। এদিকে ক্যামেরাও কাজে লাগাতে লাগল। তার বড় জুম লেন্স দিয়ে সে বহু দূরের দৃশ্য চোখে আনছিল, যেখানে খালি চোখে কিছুই দেখা যায় না। হঠাৎ সে দেখতে পেল এক হিংস্র বন্য প্রাণী, সম্ভবত একটি চিতাবাঘ, ছায়ার মতো গাছের ফাঁকে নড়ে উঠল। সামনে থেকে ছবি তোলা অসম্ভব হলেও অতীনের লেন্সে সে মুহূর্ত বন্দী হল। একটি সেরা ক্লিক। তারা আবার পথ চলা শুরু করল। জঙ্গলের এমন সব পথ পেরোতে লাগল যা মানুষের পা বহু বছর ধরে মাড়ায়নি। এমন সময় তারা এসে পড়ল একটা রহস্যময়, ভাঙাচোরা প্রাচীন স্থাপনার সামনে। অর্ধভগ্ন মন্দির, যার চারপাশে জঙ্গলের লতাপাতা ঝোপঝাড় জড়িয়ে ধরে রেখেছে। গায়ে শ্যাওলা জমেছে, কোথাও ভাঙা ইট থেকে অরণ্যের শিক বেরিয়ে পড়েছে। অতীন বিস্ময়ে ভরে তাকিয়ে জিজ্ঞেস করল, মজলু, এটা কিসের মন্দির? মজলু নিচু স্বরে বলল, এটা কালীর পুরনো মন্দির। আগে এক ডাকাতের দল থাকত এই জঙ্গলের মধ্যে। তারা রাতে ডাকাতি করতে যাওয়ার আগে এখানে পুজো দিত। বিশেষ করে যদি কেউ পালকি করে বুনিয়ে এই পথ পেরোত, তাহলে তারাই সব লুটে নিত। সোনা, দানা, টাকা, পয়সা কিছুই ছাড়ত না। গা ছমছমে লাগল অতীনের। সে তৎক্ষণাৎ মন্দিরটির কয়েকটি ছবি তুলে রাখল। জঙ্গলের গা সবুজের মধ্যে ছড়িয়ে থাকা ইতিহাসের নিঃশব্দ সাক্ষী যেন এই মন্দির। দিন তখন গড়িয়ে গেছে, আলো কিছুটা ঝিমিয়ে পড়েছে। অতীন ও মজলু বুঝে গেল আর দেরি করা ঠিক হবে না। তারা আজকের মতো অভিযান শেষ করল। ফিরে আসার পথে অতীন ভাবছিল, আজ সে অনেক কিছু দেখল, জানল, রেকর্ড করল। কিন্তু জঙ্গলের আসল রত্ন, সেই বিরল প্রজাতির প্রাণীরা, তারা থাকে আরও গভীরে, আরও নির্জনে। আগামী দিনে তাকে সেদিকেই এগোতে হবে, ধৈর্য আর সাহস নিয়ে। অতীনের এখানে আসা 7 দিন পূর্ণ হল। এই কটা দিনে সে যেন এই গ্রামেরই একজন হয়ে উঠেছে। তার মিশুকে স্বভাবের জন্য খুব সহজেই গ্রামের সকলের সাথে ভাব জমে গেছে। মাঠঘাটে সে অবাধে ঘুরে বেড়ায়। গ্রামের সবুজ শ্যামলিমা আর শান্ত পরিবেশ তার মন জয় করে নিয়েছে। প্রকৃতির নির্বতাকে সে যেন কান পেতে শোনে। পাখির কলকাকলি আর বাতাসের ফিসফিসানি তার কাছে এক নতুন সুরের মূর্ছনা তোলে। ফরেস্ট অফিসারের সাথেও অতীনের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে।
দুজনেই প্রকৃতি আর অ্যাডভেঞ্চারের প্রতি আকৃষ্ট হওয়ায় তাদের মধ্যে একটা আত্মিক যোগসূত্র স্থাপিত হয়েছে। প্রায়ই তারা দুজনে মিলে জঙ্গলের ভেতরে ছবি তুলতে যায়। বনের গভীরে লুকানো সৌন্দর্যকে তারা তাদের ক্যামেরার লেন্সে ধরে রাখে। একদিন সন্ধ্যায় ফরেস্ট অফিসারের বাড়িতে অতীন আর মজলুরকে নেমন্তন্ন করা হলো। মজলুকে গাড়িতে চাপিয়ে অতীন ফরেস্ট অফিসারের বাড়ি রওনা দিল। সেখানে পৌঁছেই এক আন্তরিক আড্ডার আসর জমে উঠল। ফরেস্ট অফিসার এবং অতীন দুজনেই যেহেতু অ্যাডভেঞ্চার ভালোবাসেন, তাই তাদের আলোচনার প্রধান বিষয় ছিল রোমাঞ্চকর অভিজ্ঞতা আর প্রকৃতির রহস্য। সেই আড্ডাতেই তারা সকলে মিলে সিদ্ধান্ত নেয় যে একদিন তারা গভীর অরণ্যের মধ্যে রাত কাটাবে। কিছুদিন পর সেই রাতের জন্য প্রস্তুতি শুরু হল। তাঁবু, প্রয়োজনীয় খাবার এবং অন্যান্য সরঞ্জাম গোছানো হল। প্রথম দিকে মজলু গভীর জঙ্গলে রাত কাটানোর ব্যাপারে খুব একটা রাজি ছিল না। বনের অন্ধকার আর অজানা ভয় তার মনে দ্বিধা সৃষ্টি করছিল। কিন্তু ফরেস্ট অফিসার আর অতীনের বারংবার অনুরোধ এবং তাদের উৎসাহ দেখে শেষ পর্যন্ত সেও রাজি হয়ে গেল। নির্দিষ্ট দিনে সকাল সকাল তারা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। তাদের লক্ষ্য ছিল সেই জলস্রোতের কাছাকাছি কোথাও তাঁবু ফেলা, যেখানে অতীন কিছুদিন আগে গিয়েছিল এবং প্রকৃতির মনোরম রূপ দেখে মুগ্ধ হয়েছিল। জঙ্গলের পথে যেতে যেতে তারা বিভিন্ন ধরনের গাছপালা ও পশু পাখির দেখা পেল। প্রকৃতির এই অপরূপ শোভা দেখতে দেখতে তারা কখন যে তাদের গন্তব্যের কাছে পৌঁছে গেল তা টেরও পেল না। অবশেষে তারা সেই জলস্রোতের ধারে এসে পৌঁছাল। জায়গাটি সত্যিই মনোরম ছিল। একদিকে কুলকুল করে বয়ে যাওয়া স্বচ্ছ জলের ধারা, আর তার দুপাশে ঘন সবুজ গাছপালা। তারা সেখানে তাঁবু খাটিয়ে দুপুরের রান্নার প্রস্তুতি নিতে শুরু করল। সকলে মিলেমিশে রান্না বানানোর কাজে হাত লাগাল। হাসিঠাট্টার মধ্যে দিয়ে খুব সহজেই দুপুরের খাবার তৈরি হয়ে গেল। দুপুরের খাবার সেরে নেওয়ার পর তারা জঙ্গলের কিছুটা ভেতরে ঘুরে বেড়াল। বনের নিস্তব্ধতা, পাখির ডাক আর ঝিঝি পোকার গুঞ্জন এক শান্ত অথচ রহস্যময় পরিবেশ সৃষ্টি করেছিল। ধীরে ধীরে দিনের আলো ফেডিং হয়ে এলো আর সন্ধে নামতে শুরু করল। সন্ধে নামার কিছু সময় পর তারা রাতের জন্য রান্না করতে শুরু করল। আজকের মেনুতে ছিল গ্রামের হাঁসের মাংস আর গরম ভাত। গল্প করতে করতে তারা রাতের খাবার শেষ করল এবং তারপর তাঁবুর ভেতরে শুয়ে পড়ল। দিনের ক্লান্তি তাদের চোখে ঘুম নামিয়ে আনল খুব তাড়াতাড়ি। কিন্তু গভীর রাতে অতীনের ঘুম ভেঙে গেল। তাঁবুর আবছা আলো সে দেখল কিছুটা দূরে একটা রহস্যময় আলো ধীরে ধীরে সরে সরে আসছে। আলোটা কেমন যেন অস্বাভাবিক, স্থির নয়, বরং মনে হচ্ছে যেন কোনো জীবন্ত সত্তা নড়াচড়া করছে। অতীন সঙ্গে সঙ্গে ফরেস্ট অফিসার বিশাল মিত্রকে জাগিয়ে তুলল। তাদের কথাবার্তায় মজলুরও ঘুম ভেঙে গেল। তারা তিনজনই তাঁবুর ফাঁক গিয়ে সেই আলোটার দিকে তাকিয়ে রইল। একটা বিশাল আলো ক্রমশ তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু সেটা কিসের আলো তা তারা কিছুতেই বুঝতে পারছিল না। রাতের নিস্তব্ধতা ভেদ করে শুধু বনের চাপা আওয়াজ ভেসে আসছিল, আর সেই রহস্যময় আলোটা যেন ক্রমশ ভয় আর উদ্বেগের জন্ম দিচ্ছিল। হঠাৎ আলোটা আরও কাছে এলে তাদের চোখ ছানাবা হয়ে গেল। তারা যা দেখল তা যেন কোনো দুঃস্বপ্নের চেয়েও ভয়াবহ। একটা মানুষের মাথার খুলি হাওয়ায় ভাসছে, আর সেই খুলিটাকে ঘিরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের শিখাগুলো খুলিটাকে সম্পূর্ণভাবে বেষ্টন করে রেখেছে, আর সেই জ্বলন্ত খুলিটা যেন কোনো অদৃশ্য শক্তির টানে ভেসে ভেসে তাদের দিকেই এগিয়ে আসছে। অতীনের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তারা তিনজনই হতবাক হয়ে একে অপরের দিকে তাকালো। কি করবে ভেবে উঠতে পারছিল না। মজলু ভয়ে কাঁপতে কাঁপতে আস্তে আস্তে বলল, কেউ বাইরে বেরোবে না আর একদম শব্দ করবে না। ওটা যদি আমাদের দেখতে পায় তাহলে আর রক্ষা নেই। যদি ওটা না দেখে তাহলে হয়তো চলে যাবে। সকলে চুপ করে রইল। তাঁবুর ভেতরে একটা গভীর ভয়ের নীরবতা বিরাজ করছিল। প্রত্যেকের মনেই অজানা আশঙ্কার মেঘ ঘনিয়ে এসেছিল। সেই আগুন জ্বলা মরার খুলিটা ধীরে ধীরে তাদের তাঁবুর দিকে এগিয়ে আসতে লাগল। তাদের হৃৎস্পন্দন যেন থেমে যেতে চাইল। অবশেষে সেই ভয়ঙ্কর দৃশ্য তাদের থেকে মাত্র 10 হাত দূরে এসে থেমে গেল। জ্বলন্ত খুলিটা কিছুক্ষণ সেখানে স্থিরভাবে ভেসে রইল, যেন তাদের নিরীক্ষণ করছে। তারপর ধীরে ধীরে দিক পরিবর্তন করে আবার বনের গভীরে অদৃশ্য হয়ে গেল। তাদের ভয় কিছুটা কমল বটে, কিন্তু সেই রাতের বিভীষিকা তাদের ঘুম কেড়ে নিল। সারা রাত তারা জেগে বসে রইল, ভয়ে এবং বিস্ময়ে আচ্ছন্ন। ভোরের আলো ফুটতেই তারা আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে সাহস পেল না। তাড়াতাড়ি তাঁবু গুটিয়ে এবং জিনিসপত্র নিয়ে তারা বাড়ির দিকে রওনা দিল। জঙ্গলের সেই রাতের অভিজ্ঞতা তাদের মনে গভীর ছাপ ফেলে গেল, যা তারা সম্ভবত কখনোই ভুলতে পারবে না।